গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 8-এর ভৌতবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব একটা, সেটা হচ্ছে ফার্স্ট টার্মের সর্বশেষ অধ্যায় আমাদের পদার্থের প্রকৃতি। আজকে প্রথম ক্লাসে পদার্থের প্রকৃতি শুরু করার আগে একটা জিনিস তোমাদের আমি বলছি, যেটা হচ্ছে যে আমরা তাপ অধ্যায়ে পদার্থের অবস্থান্তর সম্পর্কে পড়েছিলাম এবং সেখানে সামান্য পদার্থ সম্পর্কে ইন্ট্রোডিউস করেছিলাম তোমাদের। তো এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আসে আমাদের মধ্যে জাগে সেটা হচ্ছে পদার্থ কি। ওকে, তো এটা বলতে গেলে তোমরা পদার্থ সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া তোমাদের আছে, ক্লাস 6 থেকেও পড়ে আসছো তোমরা। তো প্রথমেই আমাদের জানতে হবে যে মহাবিশ্বে যা কিছুর ভর বা আয়তন আছে তাদেরকে আমরা পদার্থ বলি, অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক চারপাশে যা যা দেখছি সবই আমরা হচ্ছে পদার্থ। তো এটা মনে করা হয় যে পদার্থ হচ্ছে কি অসংখ্য কণার সমষ্টি। পদার্থকে ভাঙলে আমরা যদি ক্ষুদ্র 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 কণাতে যাই, সেই পার্টিকেল, সেটাও এক ধরনের পদার্থই। যা কিছুর ভর আছে, আয়তন আছে, সেটা হচ্ছে কি পদার্থ। তো ন্যূনতম আয়তন থাকলেও সেটা। তো চিরাচরিত যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা যদি পদার্থের সংজ্ঞা দিই, তাহলে কি বলবো আমরা? যা কিছুটা স্থান বা আয়তন দখল করে এবং জড়তা, যেমন কি ভর বা মহাকর্ষ ধর্ম প্রদর্শন করে, তাদেরকে কি বলবো আমরা? পদার্থ। দেখো, এবার রাসায়নিক বিদ্যায় আমরা যে কেমিক্যাল সায়েন্সে মৌলিক পদার্থকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে হচ্ছে? যাকে রাসায়নিকভাবে সরলতর উপাদানে বিশ্লেষণ করা সম্ভব নয়। মৌলিক পদার্থকে আমরা আর বিশ্লেষণ করে বা ভাঙতে পারি না। আর যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যাকে সরলতর পদার্থে বিশ্লেষণ করা সম্ভব, যাকে সরলতর পদার্থে বিশ্লেষণ করা সম্ভব। অর্থাৎ এই যে বিশ্লেষণ করার উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকারের হয়, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। যৌগিক পদার্থকে আমরা বিশ্লিষ্ট করে এক বা একাধিক অণু পেতে পারি, মৌলিক অণু পেতে পারি, ঠিক আছে, মৌলিক পদার্থ পেতে পারি যৌগিক পদার্থকে। আর সেক্ষেত্রে মৌলিক পদার্থকে কী পাবো আমরা? মৌলিক পদার্থকে আর বিশ্লেষণ করা সম্ভবপর নয়। তো এই যে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, তো মৌলিক পদার্থগুলি আবার কি হয়? একে অপরের সাথে বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে, এবং যৌগ গঠন মানে ওটাই যৌগিক পদার্থ। যেমন দেখো, আমরা যদি বলি যে হাইড্রোজেন, দুটো পরমাণু যুক্ত হয়ে কি হয়? একটা হাইড্রোজেন অণু, তাই তো? তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন একটা পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে H2 গঠন করছে। আবার যদি H2কে আমরা ভাঙতে পারি, তাহলে H+H ভেঙে যাচ্ছে দুটো পরমাণুতে। তাহলে H নিজে হচ্ছে একটা মৌলিক পদার্থ পরমাণু হিসাবে, আর H2 যৌগিক পদার্থ। বোঝা গেল? তাহলে এইরকম আমরা প্রকৃতিতে মোট 118টি মৌলিক পদার্থ শনাক্ত করতে পেরেছি, যার মধ্যে হচ্ছে আমাদের 92টি হচ্ছে প্রাকৃতিক মৌল। ওকে, আর বাকিগুলো হচ্ছে কৃত্রিম। তো এই মৌলিক পদার্থগুলোকে তাদের ধর্ম অনুসারে বা প্রকৃতি অনুসারে, তাদের বৈশিষ্ট্য অনুসারে ধাতু, অধাতু, ধাতুকল্প ইত্যাদিতে শ্রেণীবিভাগ করা হয়। আর মৌলিক ও যৌগিক পদার্থ উভয়ই নির্ভরযোগ্যভাবে সুনির্দিষ্ট ভৌত ও রাসায়নিক ধর্মাবলী প্রদর্শন করে। ওকে, প্রকৃতিতে বিশুদ্ধ মৌলিক বা যৌগিক পদার্থ সাধারণত কিন্তু আমরা পেতে পারি না। বিশুদ্ধ মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কিচ্ছু নেই। ওকে, সেটা একটা পার্সেন্টেজ হতে পারে, কিন্তু একদম বিশুদ্ধ মৌলিক বা যৌগিক পদার্থ আমরা পেতে পারি না। সাধারণত কি হয়, এগুলি সাধারণত কি হয়, সমসত্ব বা অসমসত্ব মিশ্র পদার্থ হিসেবে বিরাজ করে। মিশ্র পদার্থগুলির কোনো নির্দিষ্ট নির্ভরযোগ্য রাসায়নিক ধর্ম নেই। এছাড়া পৃথিবীতে কি হয়, যে কার্বন নামক পদার্থটি আছে, মৌলিক পদার্থটি, সেটা কি হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, হ্যাঁ, এগুলোর সাথে মিলেমিশে আমরা কি করি? জৈব যৌগিক পদার্থ গঠন করেছে। এগুলো, এই যে
জৈব যৌগ যৌগিক পদার্থ গঠন করলো, এগুলি হচ্ছে কি জীবনের ভিত্তি, অর্থাৎ এখান থেকে আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে এবং জীবদের উৎপত্তি হচ্ছে এর কারণ, মৌল থেকে যৌগের উৎপত্তি। এবার এই তো গেল রসায়নিক বিদ্যায় পদার্থের আলোচনা। ওকে, এবার যদি বলা হয় যে কণাবিদ্যা, আর একটা হচ্ছে পার্টিকেল ইন নেচার, অর্থাৎ পদার্থের কণাধর্মিতা আছে, সেই কণা পদার্থবিজ্ঞানে পদার্থের আলোচনা আছে। আধুনিক কণাভিত্তিক পদার্থবিজ্ঞানের মানতত্ত্বে পদার্থকে বিপুল সংখ্যক অণু বা পরমাণু সমষ্টি হিসেবে কল্পনা করা হয়। আমি একটু আগেই বললাম, পরমাণু হলো প্রকৃতি কি মৌলিক পদার্থের রাসায়নিক ধর্মাবলী প্রদর্শনকারী ক্ষুদ্রতম একক। পরমাণু হলো মৌলিক পদার্থের রাসায়নিক ধর্মগুলি প্রদর্শনকারী ক্ষুদ্রতম একক। পরমাণুর অভ্যন্তরে আবার কি হয়, পরমাণুর অভ্যন্তরে আমরা পরবর্তীকালে পরমাণুর গঠনে পড়ব, সেক্ষেত্রে আমরা কি পড়ব যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তোমাদের এর পরের চ্যাপ্টারতেই আছে। ওকে, তো এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই তিনটে স্থায়ী কণায় পরমাণুকে আমরা বিভক্ত করতে পারি। এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো আরও ডিটেলসে। এবং ওই পরমাণু তার এই যে পজিটিভ, অর্থাৎ পরমাণু তার ধনাত্মক আধানধর্মিতা আর ঋণাত্মক আধানধর্মিতা, এই যে দুটো পার্থক্যের উপর ডিপেন্ড করে আমরা এই যে কিছু বৈশিষ্ট্য পাই, এবং বৈশিষ্ট্য অনুযায়ী একটাকে বলা হচ্ছে যে ধাতু, একটা অধাতু, আর দুটো বৈশিষ্ট্য যাদের মধ্যে দেখা যায় যেমন ধাতু গল্প। ওকে, তাহলে একটা হচ্ছে ধাতু, তাদেরকে বলছি মেটাল, অধাতু হচ্ছে নন মেটাল, আর একটা হচ্ছে সাব মেটাল, ধাতু গল্প। ওকে, এই তিনটে ভাগে ভাগ করা যায়। আর পদার্থের অবস্থান্তরের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত তিনটে অবস্থা পাই পদার্থের। কি কি? একটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। এছাড়াও আরও দুটো অবস্থা আছে যেটা সম্পর্কে তোমরা হয়তো জানো না। একটা হচ্ছে তরল আর গ্যাসীয়র মধ্যবর্তী অবস্থা, যেটাকে বলি অতি তরল অবস্থা বা সান্দ্র অবস্থা। আর আরেকটা হচ্ছে গ্যাসের অবস্থার ঊর্ধ্বে অবস্থা, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। ওকে, তাহলে মেন যে তিনটে আমাদের পদার্থের অবস্থা সেটা হচ্ছে কি কঠিন, তরল, গ্যাসীয়। এবং সেখানে আমরা পদার্থের অবস্থান্তরে আমরা দেখেছিলাম যে গলন, কঠিনীভবন, এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে, এবং সেখানে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, এবং কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, গ্যাস থেকে তরল, আবার তরল থেকে কঠিন হচ্ছে। এই রূপান্তরগুলো তোমাদের দেখানো হয়েছিল। তো এই যে তিনটে প্রক্রিয়া, এগুলো হচ্ছে সাধারণ প্রক্রিয়া। এছাড়াও এই তরল আর গ্যাসের যে মধ্যবর্তী অবস্থা আছে, এই অবস্থাতেও কিছু কিছু প্রকৃতিতে পদার্থ আছে, এবং প্লাজমা অবস্থাতেও কিছু কিছু পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়। ওই জন্য আমরা এগুলোকে ইন্টারমিডিয়েট স্টেজ হিসেবে ধরা হচ্ছে, যে প্রকৃতিতে যেহেতু কিছু পদার্থ আমরা পাচ্ছি বলি। তাহলে তরল আর গ্যাসের মধ্যবর্তী অবস্থা হচ্ছে সান্দ্র অবস্থা, সেটাকে অতি তরল অবস্থা। আর গ্যাসের আর একটা পরবর্তী অবস্থা হচ্ছে সেটা কি প্লাজমা অবস্থা। তো এইগুলো আমাদের জানতে হবে, এইগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যে পদার্থের প্রকৃতি সম্পর্কে এইগুলো জানবো, যে পদার্থের তিন অবস্থা থাকছেই, যে তিনটে সাধারণ অবস্থা আমি বললাম কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটে সাধারণ অবস্থায় থাকার কারণ কি। তোমাদের আমি বলেছিলাম যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে, আর গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই। এটা একটা বৈশিষ্ট্য তোমাদের সকলেরই জানা, তাপ অধ্যায়ে তোমাদের পড়িয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের যে এই কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থা সৃষ্টির কারণ হচ্ছে কঠিন পদার্থের মধ্যে অণুগুলি প্রচণ্ড ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকতে পারে। কি বললাম? কঠিন পদার্থের মধ্যে অণুগুলি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকতে পারে। এই জন্য অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান অত্যন্ত বেশি হয়, এবং এই অত্যন্ত বেশি হওয়ার জন্যই তারা একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে সজ্জা থাকে এবং একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে, এবং সুশৃঙ্খলভাবে থাকতে পারে বলেই কি হয়, কঠিন পদার্থের মধ্যে অণুগুলি ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট আকার আকৃতি তৈরি হয়। প্রকৃতিতে যে কঠিন পদার্থই দেখি না কেন, সেগুলো কি হচ্ছে, সবগুলো একটা নির্দিষ্ট শেপ থাকবে তার।
ঠিক আছে। তো সেক্ষেত্রে তরল পদার্থের মধ্যে কী হয়, অপেক্ষাকৃত অণুগুলির মধ্যে সংশক্তি বল বা আসঞ্জন বল আমরা কি বলি অনেক কম, কঠিনের থেকে কম। ওকে, কঠিন থেকে কম হয়, তাদের মধ্যে কি হয়, অণুগুলির মধ্যে ঘনত্ব তুলনামূলকভাবে কঠিন পদার্থের মধ্যে থেকে কম হয়, এবং তারা ওই জন্য কী হয়, তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কম হয়। আকর্ষণ বল পরিমাণ কমে যাওয়ার জন্য তাদের মধ্যে রিজিডিটি হ্রাস পায়, এবং রিজিডিটি হ্রাস পেয়ে তারা ওই জন্য কী হয়, তাদের নির্দিষ্ট আকারটা হারিয়ে ফেলে, কিন্তু নিজস্ব আয়তন আছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। গ্যাসীয় পদার্থের মধ্যে যে অণুগুলির মধ্যে আকর্ষণ বলের পরিমাণ খুবই কম, অণুপরমাণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান খুবই কম। যত আকর্ষণ বলের মান কমে যাবে তত ত্বরণ ছোটাছুটি বেড়ে যাবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে কী হয়, ঘনত্ব কমে যায়, ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি পড়ে, এবং ঘনত্ব কমে যাওয়ার জন্য তাদের মধ্যে নির্দিষ্ট আকার আয়তন কিছুই থাকে না, নির্দিষ্ট আকার আয়তন কিছুই থাকে না। আমরা যদি কোনো গ্যাসকে আবদ্ধ করে রাখতে পারি তবেই তাকে আমরা ধরে রাখতে পারবো একদম এয়ার ইনট্যাক্ট করে, যেমন যেন বাতাসও যেন প্রবেশ করতে না। ওকে, বাতাসও যেন বাইরে থেকে যদি আমরা কনসিল করতে পারি, বাইরে থেকে আদান প্রদান যদি কনসিল করতে পারি, তাহলে কিন্তু কি হয়, গ্যাসীয় আদান প্রদানও আমরা বন্ধ করতে পারি। কিন্তু একটু যদি ন্যূনতম যদি ওখানে ফাঁক থেকে যায়, তাহলে কিন্তু গ্যাসীয় কণাগুলো কী হবে, বেরিয়ে গিয়ে পরিবেশে মিশে যাবে। সেক্ষেত্রে আমরা যদি একটা আয়তন হিসেব করে রাখি, সেক্ষেত্রে আয়তন কিছু পরিমাণ কমও পেতে পারি, যদি আমরা পুরোপুরি না সিল করতে পারি তাকে। এই তো গেল পদার্থের 3 অবস্থার কারণ। কোনো তোমাদের এই আছে, তোমাদের এটা প্রশ্নতে আসে যে পদার্থের 3 অবস্থার কারণ কি। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, এইগুলো তো আমরা পড়লামই, জাস্ট ইন্ট্রো করলাম। তোমাদের পদার্থ আর এই শক্তি, পদার্থ আর শক্তির মধ্যে আমাদের যে সম্পর্ক আছে একটা বর্তমান, তো এটা কীরকম সম্পর্ক দেখো। আমি এই যে তাপ শক্তি বলছি, তাই তো, আমরা চিরায়ত পদার্থ বিজ্ঞানে যেটা বলি আমরা, পদার্থ বিজ্ঞান অনুযায়ী শক্তি হচ্ছে কি, পদার্থের কাজ সম্পাদন বা তাপ উৎপাদন করার ক্ষমতা। তাহলে এই পদার্থ দুইটি পৃথক সত্তা, যারা একত্রে সমস্ত বাস্তব ভৌত ঘটনার ভিত্তি গঠন করেছে। কিন্তু আধুনিক পদার্থ বিজ্ঞানীদের মতে বিশেষ যে আপেক্ষিকতা, সেটা হচ্ছে পদার্থ ও শক্তি একে অন্যটিতে কি হচ্ছে, রূপান্তরযোগ্য। সুতরাং তাহলে পদার্থ আর শক্তি কি, একই সত্তার দুই ভিন্ন রূপ। বোঝা গেল, পদার্থ আর শক্তি একই সত্তার দুটি বিভিন্ন রূপ। কিন্তু কি হয়, গতি, তরল ও বায়বীয় পদার্থের আচরণ, তাপ ইত্যাদি সহ আরও বহু ঘটনার সরল ব্যাখ্যা দেওয়ার স্বার্থে বিজ্ঞানীরা কি করেছে, পদার্থ ও শক্তিকে দুটি আলাদা সত্তা হিসেবে বিবেচনা করে থাকেন। ঠিক আছে, আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী পদার্থ আর শক্তি রূপান্তরযোগ্য, এবং আমরা আগে তাপ অধ্যায় সেটা দেখেছিলাম। কিন্তু কেন আলাদা করলো বিজ্ঞানীরা? গতি, তরল ও বায়বীয় পদার্থের আচরণ, আমরা যে তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের আচরণ, সেটা কি হচ্ছে, তাপ ইত্যাদি আরও বহু ঘটনার সরল ব্যাখ্যা দেওয়ার স্বার্থে বিজ্ঞানীরা পদার্থ ও শক্তিকে দুটি আলাদা সত্তা হিসেবে বিবেচনা করলেন। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা যদি বলি যে এক ধরনের পদার্থ আমরা যেগুলো দেখছি চোখের সামনে, আমাদের যেটা দেখি আমরা সাধারণত, সেগুলোকে সাধারণ পদার্থ বলবো। ওকে, আর এক ধরনের পদার্থ হয় যেগুলোকে বলি তম পদার্থ। ওকে, যদিও সাধারণ পদার্থের পরিমাণটাই ম্যাক্সিমাম। ওকে, এবার দেখো, সাধারণ পদার্থ, তম পদার্থ, তম শক্তি ও প্রতি পদার্থ, এগুলো বলতে কি বোঝায়? সাধারণ পদার্থ বলতে দেখো যে উপরে যে সংজ্ঞাটা বললাম আমরা, যেটা পরে বললাম, যেটা
যে পর্যবেক্ষণযোগ্য সমস্ত ভৌত বস্তু বা জ্ঞাত মহাবিশ্বকে গঠনকারী প্রধান উপাদানগুলির একটি। এগুলিকে বলা হচ্ছে কি ব্যারিয়ন জাত পদার্থ। ব্যারিয়ন বলতে যেমন দেখো প্রোটন, নিউট্রন, এই যে পদার্থগুলো আছে এটা কি হচ্ছে, এরা সাধারণত 3টি কোয়ার্ক নিয়ে গঠিত। যে কোনো কণাকে বোঝাচ্ছে 3টি কোয়ার্ক। এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে কোয়ার্ক জিনিসটা কি। এবার তোমরা জানো না কোয়ার্ক জিনিসটা কি। কোয়ার্ক মানে হচ্ছে যে একটা যে কণা তার ক্ষুদ্রতম অংশ। একদম এখনো পর্যন্ত মনে করা হয় যে কোয়ার্কই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কণা। ওকে, তো সেটাও তো একটা পদার্থ। তাহলে ব্যারিয়ন বলতে কি বোঝায়, প্রোটন, নিউট্রন পরমাণু তথা 3টি কোয়ার্ক নিয়ে গঠিত যে কোনো কণা। তাহলে ব্যারিয়ন পদার্থকে সাধারণ পদার্থ নামেও ডাকা হয়। ওকে, তাহলে এই যে ব্যারিয়ন পদার্থ এর সংখ্যা কি হচ্ছে, আমাদের চোখে আমরা দেখতে পাই না, এদেরকে আমরা চোখে দেখতে পাই না। কিন্তু এই সাধারণ পদার্থের আরেকটা রূপ যেটা হচ্ছে তম পদার্থ, সেই তম পদার্থ বা তম শক্তি নামে যে অজ্ঞাত উপাদান নিয়ে গঠিত, যাদের প্রকৃতি সম্বন্ধে আমরা খুব জানি না, সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 95%। ওকে, এই সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে 95%। তাহলে তম পদার্থ কি হচ্ছে, যে অজানা গঠনের এক ধরনের পদার্থ যা কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ বা প্রতিফলন করে না। সে কারণে একে সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব নয়। কিন্তু দৃশ্যমান যে পর্যবেক্ষণযোগ্য পদার্থের উপর এর মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে কি হয়, এর উপস্থিতি অনুমান করা সম্ভব। বিজ্ঞানীরা সাধারণভাবে একমত যে তম পদার্থ ব্যারিয়ন দিয়ে গঠিত নয়। তম পদার্থ কিন্তু ব্যারিয়ন দ্বারা গঠিত নয়। তাহলে যদিও এই তথ্য কি হচ্ছে এ পর্যন্ত জানা যে কোনো অতিপারমাণবিক কণা দিয়ে এটা গঠিত নয় তম পদার্থ। কোনো বিজ্ঞানীর মতে যে এই তম পদার্থগুলো হচ্ছে কি কিছু অতি প্রতিসাম্য কণা, যারা পরমাণুর আদর্শ মডেলে প্রস্তাবিত কণার মতো নয়, বরং এগুলি মহাবিশ্বের প্রাথমিক দশাতে অত্যন্ত উচ্চ শক্তি নিয়ে গঠিত হয়েছিল এবং ভেসে বেড়াচ্ছে। আবার দেখো, যে বিকর্ষণকারী প্রভাব আছে, সেই বিকর্ষণকারী প্রভাবের জন্যই মহাবিশ্বের সম্প্রসারণের হার ত্বরান্বিত হচ্ছে। আমরা মহাবিশ্ব দেখবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এর উৎসকেও কিন্তু তমশক্তি বলে নাম দেওয়া হয়েছে। তমশক্তির মূল প্রকৃতি কিন্তু এখনও আমাদের কাছে অজানা, অর্থাৎ কেন বেড়ে যাচ্ছে। কদিন আগে একটা দেখবে তোমাদের একটা বেরিয়েছিল যে ইউনিভার্স একটা সাইডে বারবার ফুলে যাচ্ছে। কেন ফুলে যাচ্ছে? একটা নিশ্চয় অদৃশ্য শক্তি কাজ হচ্ছে। আমরা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল অনুযায়ী জানি কি যে পৃথিবী একদিকে একটা সাইডে ফুলে যাচ্ছে কেন, আমাদের ইউনিভার্সটা, এটা তো মহাকর্ষ সূত্র আমরা জানি কি একটা জিনিসকে উপরে ছুড়ে দিলে কি হয়, অভিকর্ষ বলের বিপরীত দিকে ক্রিয়া করে একটা সময় কি নিচে নেমে আসবে। কিন্তু এক্ষেত্রে অদ্ভুতভাবে কি হচ্ছে, একটা সাইডেই ফুলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এমন কোনো প্রভাব আছে, অদৃশ্য শক্তির প্রভাব আছে যেটা বিকর্ষণকারী, যার জন্য আস্তে 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 সরে যাচ্ছে ইউনিভার্স এবং একটা সাইডে ফুলে যাচ্ছে। তাহলে যে বিকর্ষণকারী প্রভাবের কারণে মহাবিশ্বের সম্প্রসারণের হার ত্বরান্বিত হচ্ছে, তার উৎসকেই বলা হচ্ছে তমশক্তি। মনে থাকবে, এই তমশক্তির মূল প্রকৃতি কিন্তু এখনো আমাদের অজানা, অর্থাৎ তমশক্তির প্রকৃতি, নেচারটা কিরকম টাইপের, সে সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানি না। তবে কি হচ্ছে, শক্তি, ঘনত্ব, শূন্যস্থানের প্রতি চাপ ইত্যাদি এই যে প্রপার্টিসগুলো, পদার্থের ধর্মগুলো, এই প্রভাবগুলির উপর একটা মডেল আমরা অ্যাজাম্পশন করতে পারি। অ্যাস্ট্রো সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে মানব নির্মিত সেরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দৃশ্যমান বিশ্বের মাত্র 4.6%
ব্যারিয়ানজাত পদার্থ নিয়ে তৈরি। আমি একটু আগেই বললাম যে 95% তম শক্তি বা তম পদার্থ, আর বাকিটা 5% ওইটা। তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন যে দৃশ্যমান বিশ্বের মাত্র 4.6% ব্যারিয়ানজাত পদার্থ দিয়ে তৈরি। অন্যদিকে প্রায় 27% তম পদার্থ আর 68% এর কাছাকাছি, 68.3% এর কাছাকাছি আমরা তম শক্তি বলতে পারি। অর্থাৎ এই যে পদার্থের গঠন বলো সংক্রান্ত কণা পদার্থবিজ্ঞানের আদর্শ মডেল নিয়ে এই যে বিদ্যমান মহাবিশ্বের মাত্র 20 ভাগের 1 ভাগ, বুঝতে পারছো কতটা কম? মহাবিশ্বের মাত্র 20 ভাগের 1 ভাগ পদার্থ সম্পর্কে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। বাকি 95% পদার্থ সম্পর্কে আমরা কিছুই এখনো জানা যায়নি। যে বিজ্ঞানীরা আরও মনে করেন যে তাত্ত্বিকভাবে মহাবিশ্বে সমপরিমাণ পদার্থ ও প্রতি পদার্থ বিদ্যমান। প্রতি পদার্থ কি? প্রতি পদার্থ হচ্ছে প্রতি পদার্থের কণাগুলি কি হয়, পদার্থের কণার সংস্পর্শে আসলে, অর্থাৎ যে কণাগুলি পদার্থের কণার সংস্পর্শে আসলে এগুলি একে অপরকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রতি পদার্থ অত্যন্ত বিরল, প্রায় নেই বললেই চলে। প্রতি পদার্থের এই অনুপস্থিতি বা বিরলতা বর্তমান পদার্থবিজ্ঞানের এক বিরাট অমীমাংসিত সমস্যা বলতে পারো। অর্থাৎ এই প্রতি পদার্থ সম্পর্কেও আমরা কিন্তু যত দিন না জানতে পারছি ততদিন আমরা তমশক্তি কি, তমশক্তির উৎস কোথায়, তার প্রকৃতি কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো না। ওকে, তো আমরা এবার যদি যে সাধারণ পদার্থ নিয়ে আলোচনা করছিলাম তাদের যদি দশা বা অবস্থা সম্পর্কে বলতে যায়, তাহলে যে স্থূল যেগুলো আছে, যেগুলো দৃশ্যমান বা স্পর্শনযোগ্য, মানে যেগুলো আমরা স্পর্শ করতে পারি, বা ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ, ভিন্ন ভিন্ন সামগ্রীভূত অবস্থায় থাকতে পারে এবং যাদেরকে পদার্থের দশা বলি, মানে ফেজ বলি আমরা। একটা কঠিন ফেজ, তরল ফেজ, গ্যাসীয় ফেজ। হ্যাঁ, এই যে কণাগুলো সেগুলো কি হয়, পারিপার্শ্বিক চাপ, তাপমাত্রা, আয়তন এগুলোর উপর নির্ভর করে, তাই তো? তো পদার্থের দশা হলো এমন, দশা বলতে কি বোঝায়? ফেজ অফ ম্যাটার বলতে কি বোঝায়? পদার্থের দশা হলো এমন একটি সামগ্রিকীত রূপ যাতে এর রাসায়নিক গঠন ও ভৌত ধর্মাবলী মোটামুটি একই রকম হয়। তাহলে ভৌত ধর্মগুলি কি কি? ঘনত্ব, আপেক্ষিক তাপ, প্রতিসরাঙ্ক ইত্যাদি। তো এই পদার্থের দশা বলতে কি বোঝাচ্ছে? যে এমন একটি সামগ্রিকীত রূপ যাতে এর রাসায়নিক গঠন ও ভৌত ধর্মাবলী মোটামুটি একই রকম হতে পারে। তাহলে সবচেয়ে পরিচিত যে দশা, 3টি দশা আমি একটু আগে যেটা বললাম সেটা কি? কঠিন, তরল আর গ্যাসীয়। এই জন্য এই 3টে দশা কি আমরা বলি? চিরায়তভাবে পদার্থের অবস্থা বা ম্যাটার অফ স্টেট। তো আমাদের এই যে শ্রেণীকরণ করা হয়েছে, 3টে শ্রেণীকরণ ছাড়াও আমাদের যেটা পদার্থের যে আর একটা দশা আছে তোমাদের যেটা বলেছিলাম, সেটা কি? তরল আর গ্যাসের মাঝামাঝি যেটা আছে অতি তরল অবস্থা একটা বললাম যেটা। আর একটা দশা হচ্ছে কি? প্লাজমা দশা। প্লাজমা দশা আমরা কাকে বলবো? বায়বীয় পদার্থ উচ্চ তাপমাত্রায় আয়নিত হয়ে গেলে এমন দশা বিরাজ করে। এই দশাকে বলা হচ্ছে, আমরা কি বলবো? প্লাজমা দশা। এই দশার বৈশিষ্ট্য কি? এই দশায় মানে আমরা যে কণাগুলো ফেনার মতন আকারে থাকে, তার জন্য ওকে ফেনা দশাও বলি আমরা। এই ক্ষেত্রে আমরা কি করি? প্লাজমা দশাতে মানে পদার্থ তরল আর গ্যাসীয় দুটোই পদার্থেরই কিছু ধর্ম প্রদর্শন করে। আমরা পরের ক্লাসে কঠিন, তরল, গ্যাসীয় এদের ধর্ম সম্পর্কে আলোচনা করব। আজকে জাস্ট আমি ইন্ট্রো করছি তোমাদের। তো এই গুচ্ছ দশা বলি আমরা, এই জন্য আমরা প্লাজমা দশাকে বলি আমরা গুচ্ছ দশা।
অর্থাৎ একই সাথে তরল, কঠিন, আবার গ্যাসের কিছু কিছু তিনটেরই বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে দেখা যায় প্লাজমা দশার মধ্যে। ওকে, তাহলে এই জন্য আমরা বলি একে গুচ্ছ দশা, বা আর একটা কী বলি, ফেনা দশা বলি, ফেনার আকারে থাকে বলে ওটা। আর এই গুচ্ছ দশায় কী হয়, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্বল্প সংখ্যক পরমাণু বা অণু একত্রিত হয়ে একই সাথে পারমাণবিক পর্যায়ের ও স্থূল পদার্থের ধর্ম প্রদর্শন করে। ওকে, এছাড়াও কিছু কিছু আমাদের পদার্থের প্রকৃতি অনুযায়ী কিছু কিছু দশা আমরা দেখতে পাই। যেমন দেখো, এই যে একই সাথে পারমাণবিক পর্যায়ে এবং স্থূল পদার্থের ধর্ম প্রদর্শন করছে। এছাড়াও দেখো যেমন তরল স্ফটিক, অতি প্রবাহী, হ্যাঁ, অতি কঠিন পদার্থ, হ্যাঁ, এগুলো এখন তোমরা জানো না, এগুলো পরবর্তীকালে পড়বে তোমরা। এইগুলো কিছু কিছু ব্যতিক্রমী দশা কিন্তু আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। আমাদের তোমরা পড়বে বসু আইনস্টাইন ঘনীভবন উৎপাদ, এরকম একটা আছে, পরাচুম্বক, অয়স্চুম্বক, এগুলো কিছু কিছু দশা। তো পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটলে পদার্থ কি হয়, এক দশা থেকে অন্য দশায় রূপান্তরিত হয়, যাকে বলি আমরা দশান্তর, ম্যাটার অফ স্টেট চেঞ্জ। ওকে, ম্যাটার অফ স্টেট চেঞ্জ। তাহলে এই যে দশাগুলো সম্পর্কে পরের ক্লাসে বিস্তারিত আমরা আলোচনা করব, এবং কি কি ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দ্বারা আমরা পদার্থকে আইডেন্টিফাই করতে পারি এবং তাদেরকে ডিস্টিংগুইশ করতে পারি আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা তার কি কি, এগুলো আমরা বিস্তারিত এই চ্যাপ্টারে যাব। তো এই চ্যাপ্টারে তোমাদের অতটা সিলেবাসে নিয়ে আমি তোমাদের কিছুটা আউট অফ সিলেবাস একটু তোমাদের হিস্ট্রি বললাম আজকে। তো তোমরা এটা জানার জন্য এগুলো আজকে ইন্ট্রো করলাম তোমাদের। পরের দিন আমি এই চ্যাপ্টারটা ভালোভাবে আরও শুরু করব, এবং কি কি ধর্মের উপর পদার্থ ডিপেন্ড করছে এবং তাদের ফলে কীভাবে শনাক্তকরণ করা যাচ্ছে বিভিন্ন পদার্থকে ইন্ডিভিজুয়ালি, এগুলো আমরা আলোচনা করতে করতে যাব। পরের দিন আমি এই যে তিনটে মেন দশা বললাম, কঠিন, তরল ও গ্যাসীয়, এই তিনটে ফেজ নিয়ে আমি আলোচনা করব পরের দিন। ততক্ষণ পর্যন্ত গুড বাই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।